আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সুদীপ, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ 101তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবির পর্বের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই সাবজেক্টের ফাইনাল সাজেশন, সলিউশন এবং বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরুতে আমরা কিছুদিন আগে আপনাদের জেআইবিবি এবং এআইবিবির কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ নিয়ে একটা সার্কুলার এসেছে। সেই সার্কুলারটা ইকোনমিক্সের সাথে কতখানি অ্যালাইন আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা সবাই সবার মধ্যে যারা পরীক্ষা দিবেন সবার মধ্যে একটা ভয়, একটা কমপ্লেক্সিটি কাজ করছে যে কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা এটা আসলে আমার প্রিপারেশনের উপর কতখানি ইফেক্ট ফেলবে। তো আমরা আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি শুরুতেই। আপনাদের যে আইবিবি সাম্প্রতিক যে সার্কুলারটা, সেই সার্কুলারে বলা হয়েছে, সার্কুলারটা আমি স্ক্রিনে শেয়ার করেছি। সার্কুলারকে বলার চেষ্টা করা হয়েছে যে সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন থেকে এই সার্কুলার এই কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করার চেষ্টা করা হবে বা ফলো করবে। এই কোয়েশ্চেন প্যাটার্নে আপনাদের কোয়েশ্চেন রাখা হয়েছে, ব্রড কোয়েশ্চেন রাখা হয়েছে চারটা থেকে যে কোনো দুইটা। পার্ট বিতে রাখা হয়েছে ম্যাথমেটিক্স প্রবলেম অথবা থট প্রভোকিং অথবা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। ব্রড কোয়েশ্চেন এটা আমরা অ্যাজ ইউজুয়ালি আগের মতোই জানি, দেখেছি। ম্যাথমেটিক্যাল প্রবলেম মিন্স হচ্ছে যেই জায়গাটাতে ম্যাথ ওরিয়েন্টেড। এটা আবার স্ল্যাশ দেওয়া আছে যে যেই সাবজেক্টে ম্যাথমেটিক্স থাকবে না বা অব্লিগেটেড না, সেই সাবজেক্টে ম্যাথমেটিক্সের পরিবর্তে থট প্রভোকিং কোনো কোয়েশ্চেন দিতে পারে। থট প্রভোকিং কথাটার মানে কি? থট প্রভোকিং কথাটার মানে হচ্ছে চিন্তাশীল কোয়েশ্চেন, যেগুলো অর্থাৎ চিন্তা করে আপনার অ্যান্সারটা দিতে হবে, আপনার ওপিনিয়নটা দিতে হবে চিন্তা করে যে সকল কোয়েশ্চেনে, সেই কোয়েশ্চেনকে বলা হয় থট প্রভোকিং। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মানে হচ্ছে যেই সকল কোয়েশ্চেন প্র্যাকটিক্যালি আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অথবা আপনার পার্সোনাল লাইফে অথবা ম্যাক্রো ইকোনমিক্স লেভেলে টোটাল ইকোনমিতে কাজে লাগে, সেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। তাহলে পার্ট বিতে বলা হয়েছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, অথবা থট প্রভোকিং প্রশ্ন আসতে পারে, অথবা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসতে পারে। এটা হচ্ছে 10 মার্কস। সাধারণত দুইটা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে 10। 3 নম্বরকে কেস স্টাডি, স্ট্রেট ফরওয়ার্ড কেস স্টাডি দেওয়া থাকবে, দুইটা কেস স্টাডি থেকে একটা কেস স্টাডির অ্যান্সার করতে হবে। 4 নম্বরে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, মানে যেটাকে আমরা ফর্মাল ভাষায় ডেফিনেশন বলতে পারি। এর পাশাপাশি এখানে বলা আছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের ছোট ছোট পার্থক্য এখানে আসতে পারে। সাধারণত এখানে আপনাদের যতগুলি পার্থক্য থাকে বা যেই টার্মিনোলজি থাকবে সেগুলি প্রত্যেকটা 2 মার্কস ক্যারি করবে। শর্ট সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। 10টা থাকবে, এখানে কোনো অল্টারনেটিভ থাকবে না। এই 10টার প্রত্যেকটার মার্কস হচ্ছে 2, 10 দুগুণে 20। মানে আপনারা যারা পার্ট ওয়ানে জেআইবিবিতে জিএফআই এক্সামটা দিয়েছেন, যখন পার্ট ওয়ানে জিএফআই ছিল, ঠিক জিএফআইতে লাস্ট কোয়েশ্চেনটা কিন্তু এরকম ছিল, এই মডিউল ইর মতো করে ছিল। 10 শর্ট কোয়েশ্চেন দেওয়া ছিল, সেই 10 শর্ট কোয়েশ্চেন থেকে আপনাদেরকে যে কোনো 10টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হতো। জাস্ট ওইটাকেই আপনাদের এখন নতুন সিলেবাসে সকল সাবজেক্টের জন্য মোটামুটি নিয়ে এসছে। সার্কুলারের শেষের দিকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে দিস কোয়েশ্চেন প্যাটার্ন উইল গ্র্যাজুয়ালি বি ইমপ্লিমেন্টেড ফ্রম দ্য সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অনওয়ার্ড। মানে এই যে কোয়েশ্চেন প্যাটার্নটার কথা উপরে বলেছে, এই কোয়েশ্চেন প্যাটার্নটা পুরোপুরি সিক্স ব্যাংকিং এ প্রফেশনাল এক্সামিনেশনে কাজ করবে এটা বলা যাবে না। গ্র্যাজুয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করা হবে, হয়তো একটা দুইটা প্রশ্ন নতুন করে, নতুন প্যাটার্নের একটা দুইটা প্রশ্ন আপনার সাথে অ্যালাইন করবে, আর আগেরগুলি আগের মতো করে কোয়েশ্চেন করবে, এরকমও হতে পারে। আবার এমনও হতে পারে কোনো কোনো সাবজেক্টে নতুন সিলেবাসের যে কোয়েশ্চেন প্যাটার্নটা দিয়েছে সেই প্যাটার্ন মতো করেই কোয়েশ্চেন হতে পারে। এটা আসলে যিনি কোয়েশ্চেন তৈরি করবেন তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তিনি যেভাবে আসলে কোয়েশ্চেন করেন। একটা প্যাটার্ন দেওয়া আছে এটা, আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে। এক্সামিনার যেভাবে কোয়েশ্চেন করবে আসলে সেভাবেই কোয়েশ্চেন হতে পারে। সো আপনারা যখন প্রিপারেশন নেবেন, আপনারা ডেফিনেটলি এই কোয়েশ্চেন প্যাটার্ন এবং আগের কোয়েশ্চেন প্যাটার্নের কম্বিনেশনে প্রিপারেশন নিতে হবে। কারণ যেহেতু সার্কুলারই বলা আছে গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট হবে,
যদি এই সার্কুলার বা এই কোয়েশ্চেন প্যাটার্ন পুরোটা ফলো না করা হয়, আগের প্যাটার্নে কোয়েশ্চেন করে, তাহলে তো আপনার আগের প্যাটার্ন অ্যান্সার করতে হবে। আবার এই সার্কুলারটা যদি ফলো করে, তাহলে নতুন প্যাটার্নে সকল কোয়েশ্চেনকে আপনার অ্যান্সার করতে হবে। সো অ্যাকচুয়ালি আপনাকে এই সার্কুলারটার সামারি করতে গেলে আমরা যেটা দাঁড় করাতে পারি, যে এই সার্কুলার অনুযায়ী বলা হচ্ছে যে আপনার ব্রড কোয়েশ্চেন আসবে, অ্যাজ ইউজুয়াল এটা আপনার আমরা প্র্যাকটিস করে আসি। ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, যেই সাবজেক্টে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেই সাবজেক্টে থট প্রভোকিং প্রশ্ন আসতে পারে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসতে পারে, কেস স্টাডি আসতে পারে, ডেফিনেশন, টার্মিনোলজি, ডিফারেন্স, কম্পারিজন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। পাঁচটা থেকে দুইটা অ্যান্সার, বা যে কোনো যতগুলি কোয়েশ্চেন থাকে সেখান থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে, 2 মার্কস। সিঙ্গেল কোয়েশ্চেন, প্রত্যেকটা 2 মার্কস করে 10টা কোয়েশ্চেন থাকে, সেখানে 20 মার্কস। তাহলে নতুন সিলেবাস অনুযায়ী এই জায়গাটাতে আমরা প্রিপারেশন নিতে হবে নতুন সিলেবাস অনুযায়ী। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা ভয় পাচ্ছি তাদের জন্য বলা যে আমরা আসলে পুরনো সিলেবাসে নতুন কোয়েশ্চেন প্যাটার্নের কি কিছুই পড়ে আসি নাই বা কিছুই পড়ি নাই। আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করব এখন, মানে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন যেগুলি আছে সেগুলি আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা একটু জাস্ট মনে রাখি যে আমরা এখানে ব্রড কোয়েশ্চেন দেখছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, থট প্রভোকিং প্রশ্ন আসতে পারে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসতে পারে, কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ডেফিনেশন, টার্মিনোলজি বা পার্থক্য টাইপের প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে। আমরা দেখি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলিতে আমরা আসলে এই নতুন প্যাটার্ন অনুযায়ী কোন কোন কোয়েশ্চেন আমরা আসলে সেখানে দেখেছি, সেই জায়গাটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে আমাদের আসলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে আমরা কি দেখি। সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য আমরা, মানে যদি জাস্ট গত বছর ফিফথ ব্যাংকিং কোয়েশ্চেনটাকে আমরা একটু দেখি, গত বছরের কোয়েশ্চেন আমরা আসলে এখান থেকে কি কি পাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে একটু হাইলাইট করেছি। 1 নম্বর একটা ইকোনমিক্সের প্রশ্ন পেয়েছি, আমরা ইকোনমিক্স নিয়ে কথা বলছি। গ্র্যাজুয়ালি অন্যান্য সাবজেক্টের যে সাজেশন আমরা দিব সেখানে আমরা ওই ওই সাবজেক্টগুলি নিয়ে অ্যানালাইসিস করব। ইকোনমিক্সের 1 নম্বর, লাস্ট এক্সামের 1 নম্বর কোয়েশ্চেনটা আপনাদের নতুন সিলেবাস প্যাটার্ন অনুযায়ী ব্রড কোয়েশ্চেনের পুরো ক্যাটাগরি ফিল আপ করে। ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের 2 নম্বরের এতে আপনারা যে কোয়েশ্চেনটা পেয়েছেন সেটা আসলে নতুন সিলেবাস অনুযায়ী থট প্রভোকিং একটা কোয়েশ্চেন। হাউ? দেখেন প্রশ্নতে বলা হয়েছে, হোয়াট ইজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ? এ পয়েন্ট ইনসাইড প্রোডাকশন পসিবিলিটি কন্টেইনার ইজ ফিজিবল বাট নট ইফিশিয়েন্ট। ডু ইউ এগ্রি? এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। মনে রেখেন, থট প্রভোকিং কোয়েশ্চেনগুলি সাধারণত সবসময় আপনার এগ্রিমেন্টের উপর ইলাস্ট্রেশনটাকে প্রায়োরিটি দিবে, আপনার ওপিনিয়ন। এখানে কিন্তু আপনার ওপিনিয়ন চাওয়া হয়েছে, এটা ফিক্সড একটা কোয়েশ্চেন বলা হয়নি। যেমন এই জায়গাটাতে বলা হয়েছে, হোয়াট আর দ্য 3 বেসিক কোয়েশ্চেন্স অ্যান্ড ইকোনমিক কনফ্রন্ট, ব্রিফলি এক্সপ্লেইনস। আমরা জানি ইকোনমিক বেসিক 3টা কোয়েশ্চেন আছে, কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। সো ওইটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, আপনারও ওপিনিয়ন নেওয়ার কোনো সুযোগ নাই। বাট এই প্রশ্নটাতে আপনার ওপিনিয়ন নেওয়ার সুযোগ আছে। যেই কোয়েশ্চেনগুলি পরীক্ষার কোয়েশ্চেনে আপনার ওপিনিয়নকে প্রায়োরিটি দেওয়া হয়, সেই কোয়েশ্চেনগুলিকে আমরা থট প্রভোকিং কোয়েশ্চেন বলবো। অ্যাজ ইউজুয়াল আমরা দেখেছি ডিতে পার্থক্য টাইপের একটা কোয়েশ্চেনের কথা বলা হয়েছে, টার্মিনোলজি এবং ডিফারেন্সের একটা কোয়েশ্চেন বলা আছে। দেখেন 2-এর বিতেই আমরা আসলে একটা পার্থক্য পড়েছি, অর্ডিনাল অ্যান্ড কার্ডিনাল মেজারমেন্টসের একটা পার্থক্য আসছে। তার মানে আমরা আসলে আগের যেই প্রশ্নগুলি প্রিপারেশন নিয়ে এসেছি 96 থেকে থেকে 100 পর্যন্ত, সব কোয়েশ্চেনে আমরা আসলে থট প্রভোকিং কোয়েশ্চেনের কিছু না কিছু প্র্যাকটিস করে এসেছি। আমি দেখাবো পুরো 96 থেকে 100 পর্যন্ত সকল কোয়েশ্চেন অ্যানালাইসিস আমি দেখাবো। প্লাস ব্রড কোয়েশ্চেনও আমরা অলরেডি প্র্যাকটিস করে আসছি, ডিফারেন্সও আমাদের কোয়েশ্চেনে কিন্তু ছিল। মানে সুতরাং এগুলি কোনোটাই আমাদের জন্য নতুন না, বি কেয়ারফুল, কোনোটাই আমাদের জন্য নতুন না। সুতরাং আপনি একটু ফ্লেক্সিবল ওয়েতে প্রিপারেশন নিতে পারেন। দেন এই যে ডিফাইন ডিফাইন গিফেন গুডস উইথ এক্সাম্পল, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল গুডস, ডিফারেন্ট একটা পার্থক্য পেয়ে দিয়েছে, একটা ডেফিনেশন দিয়েছে। সো টার্মিনোলজি অ্যান্ড ডিফারেন্সের একটা আইডিয়াল এক্সাম্পল এটাও, যেটা নতুন কোয়েশ্চেন প্যাটার্নে বলেছে আসতে পারে, অলরেডি আমরা প্র্যাকটিস করে আসছি। খুবই ইন্টারেস্টিং আরেকটা জিনিস দেখেন, যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আমরা আসলে কোনটাকে বলি, বা আদৌ এটা কি আমরা প্র্যাকটিস করেছি? ইয়েস, সেই কোয়েশ্চেনও আমরা আসলে প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস করে এসেছি। দেখেন
তিনের সিতে অর্থাৎ ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের তিনের সি নাম্বার কোয়েশ্চেন ছিল, ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর। ডু ইউ থিঙ্ক উই শুড ইউজ দ্য প্রাইস ফ্লোর কনসেপ্ট ফর দ্য ডিটারমিনেশন অফ ওয়েজ অফ আওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি? প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোরটার ওপিনিয়ন এবং জাস্টিফিকেশনটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন কিনা। বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক উই শুড ইউজ, আমরা এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি কিনা। দিস ইজ ক্লিয়ার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোরের অ্যালাইনমেন্ট রয়েছে কিনা। সো এই হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। দেখলেন, আপনি পড়লেই বুঝবেন যে প্র্যাকটিক্যালি এটার আসলে ইভ্যালুয়েশনটা কতটুকু আছে সেটা। সো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনও আসলে আমরা আলোচনা করেছি। এখানে আরেকটা কোয়েশ্চেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যদি টার্মিনোলজি আসে তাহলে অবাক হওয়ার কিছু নেই, আমরা অলরেডি প্র্যাকটিস করে এসেছি। একটা পার্থক্য আসছে এই ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে, মনোপলি এবং পারফেক্ট কম্পিটিশন মার্কেটের পার্থক্য। অ্যাজ ইউজুয়াল আমরা বুঝতে পারছি এটা একটা পার্থক্য আকারে আসছে। ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের 6 নম্বর কোয়েশ্চেন, গিভ ইউর ওপিনিয়ন। ওপিনিয়ন চাইতে বললেই আমরা বুঝবো যে এটা থট প্রভোকিং কোয়েশ্চেন। কি বলা হয়েছে? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অলিগোপলি মার্কেট? OPEC বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ইজ অ্যান এক্সাম্পল অফ অলিগোপলি মার্কেট স্ট্রাকচার। ডু ইউ অ্যাগ্রি? আপনি কি অ্যাগ্রি করেন কিনা? গিভ ইউর ওপিনিয়ন। আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে আপনি এটার পজিটিভ দিকে ওপিনিয়ন দিবেন, আপনি যদি অ্যাগ্রি না করেন তাহলে এটার নেগেটিভ দিকে এগ্রিমেন্ট দিবেন। তার মানে পুরোটাই হচ্ছে আপনার থট অ্যানালাইসিসের কোয়েশ্চেন। সো উই ক্যান সে ইট ইজ এ থট প্রভোকিং কোয়েশ্চেন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড গ্রস ন্যাশনাল প্রোডাক্ট টার্মিনোলজি, দেখেন একটা কোয়েশ্চেনে কতগুলি টার্মিনোলজি ডিফারেন্সকে অ্যাড করা হয়েছে। সুতরাং এগুলিকে আলাদা করে যদি টার্মিনোলজি অ্যান্ড ডিফারেন্সের আলাদা প্রশ্ন করে, যেটাতে বলা হয়েছে 10 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে, সুতরাং এটা তো আসলে আপনারা আগেই প্র্যাকটিস করেছেন। মানে পারপ্লেক্স হওয়ার কিছু নাই। থট প্রভোকিং কোয়েশ্চেন অলরেডি আমরা প্র্যাকটিস করেছি প্রিভিয়াস ইয়ারে, আগে আমরা প্রিপারেশন নিয়েছি। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনেরও প্রিপারেশন নিয়েছি, ব্রড কোয়েশ্চেনেরও প্রিপারেশন নিয়েছি, মানে খুব অরিড হওয়ার কিছু নাই। 7 সিতে একটা কোয়েশ্চেন বলা হয়েছে, ডিস্টিংগুইশ বিটুইন এক্সপেনশনারি অ্যান্ড কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। একটা পার্থক্যের কথা বলা হয়েছে, ডিফারেন্স। কনসিডারিং কারেন্ট ইকোনমিক সিচুয়েশন অফ বাংলাদেশ, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। আপনাদের একটা সিনারিও, যেটা বাংলাদেশে বিদ্যমান এরকম একটা সিনারি দাঁড় করিয়েছে, সেই সিনারিওর উপর বেস করে আপনার সাজেশন চেয়েছে। হুইচ ওয়ান ডু ইউ সাজেস্ট? মানে এক্সপেনশনারি অর কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, কোনটা আপনি প্রেফার করেন আমাদের বর্তমান ইকোনমিক সিচুয়েশনে, সেইটার কথা বলা হয়েছে। এক্সপ্লেইন উইথ লজিক। ক্লিয়ার, একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। আমরা ক্যারি ফরওয়ার্ড করি। টার্মিনোলজি আমরা জানি, মানে আপনারা প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে যতগুলি পরীক্ষা দিয়েছেন সকল পরীক্ষা শর্ট নোট এসছে, সব শর্ট নোট কিন্তু টার্মিনোলজিতে কনভার্টেড। শুধুমাত্র পার্থক্য হচ্ছে শর্ট নোট আপনারা আগে যখন লিখেছেন, ইট ইট হ্যাড কন্টেইন 5 মার্কস, একটা শর্ট নোটে ছিল, এখন সেটা 2 মার্কসে কনভার্ট হবে, অর্থাৎ আপনি ছোট করে পড়বেন। আপনি খেয়াল করে দেখেন, বাজেট ডিফিসিয়েন্সি এটা যদি আপনাকে 2 মার্কসের জন্য আসে, এটা কিন্তু আপনি অ্যান্সার লিখতে পারবেন। বাজেট ডিফিসিয়েন্সি মানে হচ্ছে কোনো একটা দেশে কোনো একটা সরকারের 1 বছরের টোটাল আয়ের তুলনায় ব্যয় যদি বেশি হয় তাহলেই সেটাকে ডিফিসিট বাজেট বলে। হয়ে গেছে কিন্তু ডেফিনেশন। অপরচুনিটি কস্ট আসছে, আপনি হয়তো গ্রাফিক্যাল, এখন শর্ট নোট আসছে যখন, তখন এটা গ্রাফিক্যাল ব্যাখ্যা দিতেন, এখন গ্রাফিক্যাল ব্যাখ্যা দিবেন না। আপনাকে বলা হচ্ছে হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, আপনি বলবেন অপরচুনিটি কস্ট হচ্ছে এমন এক ধরনের কস্ট, কোনো একটা দুইটা অ্যাডভান্টেজের মধ্যে আমি যে অ্যাডভান্টেজটা নেই আর যে অ্যাডভান্টেজটা নেই না, সেটাকে, যে অ্যাডভান্টেজটা আমরা নেই সেটার অপরচুনিটি কস্ট বলা হয়। আমরা খুব সিম্পল করে এটা বলতে পারি, যেমন আমি 2টা জব পেয়েছি, 2টা জবের মধ্যে আমি একটা মানে জবে জয়েন করব, আরেকটা জবে আমি জয়েন করবো না। ধরেন আমার 2টা ব্যাংক থেকে আমার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, আমি এ ব্যাংক এবং বি ব্যাংক, এ ব্যাংকে যদি জয়েন করি তাহলে বি ব্যাংকটা আমার মিস হবে। সো এ ব্যাংকের অপরচুনিটি কস্ট হচ্ছে বি ব্যাংক। ডেফিনেশনটা দিয়ে দিলে ইট ইজ এনাফ। সো শর্ট নোট খুব ইজিলি টার্মিনোলজিতে ট্রান্সফার হলে আপনি কিন্তু এটাতে খুব অবাক হওয়ার কিছু নেই। আই মিন, এগুলি আমরা আসলে পড়েছি, সকল কিছুই আগের প্র্যাকটিসের সময় পড়েছি। আমি যদি আরেকটু ক্যারি ফরওয়ার্ড করবো, আমরা যেহেতু সাজেশন নিয়ে আলোচনা করব, খুব বড় করব না, আরেকটু ক্যারি ফরওয়ার্ড করি, খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে, আমরা আসলে ইনডাইরেক্টলি কেস স্টাডি টাইপের কোয়েশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সময় আলোচনা করেছি।
কেস স্টাডি টাইপের, এখানে একটা কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট ইজ অ্যান অপরচুনিটি কস্ট। সে এখানে যেমন সরাসরি অপরচুনিটি কস্ট কাকে বলে এটা বলে দিয়েছে, পরীক্ষা এরকম বলবে না। পরীক্ষা এরকম বলবে না, পরীক্ষা এটাকে ইনডাইরেক্টলি বলবে। পরীক্ষায় ধরেন একটা সাপোজ, এ পার্সন হোল্ডস ক্যাশ বিডিটি এত লাখ, হুইচ if he places for a term deposit will generated BDT 5000 as interest. Instead, he decided to enroll in a professional course with that amount of money. What is the, আর কিছু দিল না, এতটুকু পর্যন্ত দিয়ে দিল কেস স্টাডি। মানে আপনার পরীক্ষায় এতটুকু পর্যন্ত কেস স্টাডি থাকলো, এই এখান থেকে শুরু করে, সাপোজ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, মানে আপনাকে বুঝতে দিল না যে এটা অপরচুনিটি কস্ট নিয়ে ব্যাখ্যা করেছে। আপনাকে সাপোজ দিয়ে একটা কেস দাঁড় করালো যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, এই লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে আপনি চাইলে টার্ম ডিপোজিট করতে পারেন, অথবা, এবং যদি টার্ম ডিপোজিট করেন আপনি 5000 টাকা ইন্টারেস্ট পাবেন, অথবা এই 1 লাখ টাকা যদি আপনি চাইলে একটা সার্টিফিকেশনও নিতে পারেন, কোনো একটা ক্যাম্পস সিডিসিএস বা কোনো একটা সার্টিফিকেট নিলেন। এবার আপনাকে বলা হচ্ছে যে এই দুইটা জায়গার কম্পারিজনের মধ্যে হুইচ ওয়ান, এই দুইটার মধ্যে একটা আরেকটার কি। এবার কেস স্টাডির প্রশ্ন চলে আসলো, হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, এক্সপ্লেন ইন ইউর ওন ওপিনিয়ন। আমরা জানি প্রথম চ্যাপ্টারে অপরচুনিটি কস্টের সাথে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের একটা রিলেশন আছে। এবার প্রোডাকশন পসিবিলিটি কার্ভটাকে এখানে অ্যালাইন করে দিল, দিয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা কেস স্টাডি দাঁড় করালো। ইট ইজ স্টিল আপনার পড়ার মধ্যের জিনিস, আকাশ থেকে নতুন করে কোনো জিনিস আসলে এখানে আনা হবে না। মিনস হোয়াট, আমি বলার চেষ্টা করছি, আপনি আপনার মতো করে প্রিপারেশন নেন। আপনার যে চ্যাপ্টারগুলি ইকোনমিক্সে দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলি ভালোভাবে প্রিপারেশন নেন, দেখবেন যে কেস স্টাডি বলেন বা অন্য যে কোনো কোয়েশ্চেন বলেন, আপনি ইজিলি সেই কোয়েশ্চেনগুলির অ্যান্সার করতে পারবেন। আমরা আরেকটু আগাই, এইটা আমরা চলে এসেছি 99th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে। ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, তার মানে থট প্রভোকিং, আমরা দেখেই বুঝতে পারছি। এখানে বলা হচ্ছে ডিসকাস দ্য কজ অফ কারেন্ট আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ, একটা প্র্যাকটিক্যাল ইস্যু। সো এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। ডেফিনেশনে নিয়ে যেতে পারি আমরা, টার্মিনোলজিতে নিয়ে যেতে পারি, শর্ট নোট যেগুলি আসছে সেগুলিকে। তারপরে যদি আমরা, এইখানেও আরেকটা কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন আসছে, ডিউ টু রিসেন্ট গ্লোবাল টার্মাইল দ্য প্রাইস অফ ফুয়েল হ্যাজ ইনক্রিজড অ্যাজ দ্য কনসিকুয়েন্সেস অফ ফুয়েল প্রাইস হাইক, হোয়াট উড বি দ্য পসিবল রেশনাল ইফেক্ট অন ডিমান্ড কার্ভ অফ মোটর ভেহিকেল, এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ গ্রাফ। কেস স্টাডির জন্য আমরা যখন কোয়েশ্চেন আলোচনা করব তখন আমরা বলবো, কেস স্টাডির জন্য আমরা কিছু স্পেসিফিক টপিকস বলবো আপনাদের, যে এই টপিকসগুলি একটু ভালোভাবে পড়লে কেস স্টাডিটা আপনি প্রপার ওয়েতে লিখতে পারবেন। মানে অরিড হওয়ার কিছু নাই, 4টা 5টা টপিকস নিয়ে আমরা কথা বলবো, সেগুলি থেকে মূলত কেস স্টাডি আসবে। এইখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা কোয়েশ্চেন বলেছে, ইফ দ্য প্রাইস অফ মিল্ক ইনক্রিজ হোয়াট উড হ্যাপেন টু দ্য ডিমান্ড ফর কফি। প্র্যাকটিক্যাল, যদি আপনি চিন্তা করেন, যদি মিল্কের দাম বাড়ে তাহলে কফির দামের উপর কি প্রভাব পড়ে, সেটার একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন দিয়েছে এখানে। কন্টিনিউ করলাম, থট প্রভোকিং আরেকটা কোয়েশ্চেন পেয়েছি আমরা, অ্যাকর্ডিং টু দ্য সেন্ট্রাল ব্যাংক ইভেন ইফ নিউ মানি ইজ প্রিন্টেড, যদি নতুন টাকা প্রিন্ট করা হয়, এখানে দেখেন লিখেছে এক্সপ্লেন ইউর ওপিনিয়ন। এক্সপ্লেন ইউর ওপিনিয়ন মানে হচ্ছে থট প্রভোকিং কোয়েশ্চেন। আপনি খেয়াল করে দেখেন, স্টিল যদিও এটাকে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন বলা হচ্ছে, বাট আপনি আসলে আপনার 96তম থেকে 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে অলমোস্ট এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন, থট প্রভোকিং কোয়েশ্চেন, কেস স্টাডি, ব্রড কোয়েশ্চেন, টার্মিনোলজি, ডিফারেন্স, কন্ট্রাস্ট, সকল কিছু আলোচনা করে আসছেন, পড়ে আসছেন। এটা নিয়ে আপনার খুব বেশি অরিড হওয়ার কিছু নাই। প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড একটা কোয়েশ্চেন, ইন রমাদান দ্য ডিমান্ড অফ ডেটস ইনক্রিজ, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ইকুইলিব্রিয়াম ইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। খেজুরের দাম রমজান মাসে বাড়ছে, এটা চাহিদা এবং যোগানের উপর কি প্রভাব ফেলে। প্র্যাকটিক্যালি এর চেয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আপনি মানে মনে করতে পারেন? স্টিল আপনি কিন্তু এই কোয়েশ্চেন পরীক্ষা দিয়ে আসছেন, যারা পরীক্ষা দিয়েছে 96তে এই কোয়েশ্চেনটা পরীক্ষা দিয়ে আসছেন। মোটামুটি আমার যেটা ওপিনিয়ন, বেসিকলি আমরা যেই যে জায়গাটাতে প্রিপারেশন নিয়েছি এখন পর্যন্ত, মানে 96 থেকে 100 পর্যন্ত আমরা যেই যে জায়গাগুলিতে প্রিপারেশন নিয়েছি, সকল জায়গার প্রিপারেশনের ক্ষেত্রে, মানে আমার আমি আমার আই বিলিভ যে ওই প্রিপারেশনটা আপনার প্রথম থেকে শুরু করে একদম ডি পর্যন্ত, অর্থাৎ ব্রড কোয়েশ্চেন অ্যানালাইসিস,
আমরা স্টিল প্র্যাকটিস করেছি, ব্রড কোয়েশ্চেন অ্যানালাইসিস আমরা প্র্যাকটিস করেছি। তারপরে আমাদের দেওয়া ছিল যে টার্মিনোলজি, আমরা প্র্যাকটিস করেছি, এটা আমাদের সাথে আলোচনা হয়েছে, বা আমরা আমাদের একদম ডিটেইল আলোচনার মধ্যে আমরা কাভার আপ করেছি। তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আমরা আলোচনা করেছি, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছে আমাদের ছিল রেগুলার বেসিসে থট অ্যানালাইসিস কোয়েশ্চেন, থট প্রভোকিং কোয়েশ্চেন, আমরা এটাও আলোচনা করেছি। তারপরে আমাদের কোয়েশ্চেন ছিল, তারপরে আমাদের কোয়েশ্চেন ছিল আহ, আপনার কেস স্টাডি, স্টিল আমরা সেটা নিয়েও আলোচনা করেছি। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে সিঙ্গেল কোয়েশ্চেন একটা জিনিস বাদ পড়েছে, যে আমাদের সিঙ্গেল কোয়েশ্চেনের প্র্যাকটিসটা আমরা আসলে কোনো জায়গায় করেছি কিনা সেটা একটু আমরা দেখব। সিঙ্গেল কোয়েশ্চেনটা আসলে কোন প্যাটার্নে আসতে পারে, সিঙ্গেল কোয়েশ্চেনটা আসলে কোন প্যাটার্নে আসতে পারে সেইটা নিয়ে আমরা একটু একটু দেখার চেষ্টা করব যে সিঙ্গেল কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে। সিঙ্গেল কোয়েশ্চেনের প্যাটার্নটা, আমি একটা শিট ওপেন করেছি, আপনাদের, আপনারা যদি হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটা শিট ওপেন করেছি। এই শিটটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আমরা এটা ওপেন করেছি। প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটাকে আমরা কভার আপ করেছি। আসলে এই প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা একটা ডিটেইল কোয়েশ্চেন দেওয়া ছিল, একটা কোয়েশ্চেন মার্ক এরকম দেওয়া থাকতো। দেখেন, জাস্ট এটা আপনারা হয়তো খেয়াল করছেন, 10 নম্বর একটা কোয়েশ্চেন লেখা আছে। এটা আমরা জিএফআই এর একটা স্যাম্পল বের করেছি, মানে আপনাদের এই কোয়েশ্চেনটা 10 × 20 যেটা সিঙ্গেল কোয়েশ্চেন এই টাইপের হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, অ্যান্সার ইজ প্রেফারেবল ইন 1 সেন্টেন্স। 1 সেন্টেন্স হয়তো বলা হবে না, শর্ট বলা হবে, মানে 1 লাইন বা 2 লাইন বলা হবে। আপনাকে এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লিগ্যাল ইন্ডিকেশন অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন বাংলাদেশ, রাইট দ্য ফুল ফর্ম অফ কার অ্যান্ড সিআরএআর, মানে একদম ছোট ছোট, একদম ছোট। এখানে বলা হচ্ছে আন্ডার হুইচ সেকশন অফ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 আর বাংলাদেশ ব্যাংক ইজ এম্পাওয়ার্ড টু ডিসলভ দ্য বোর্ড অফ এ ব্যাংক কোম্পানি। এটা আসলে একটা স্পেসিফিক একটা স্পেসিফিক একটা সেকশন আছে, সেই সেকশনটা যদি আপনি বলতে পারেন, দ্যাটস এনাফ ইউর অ্যান্সার, কমপ্লিট হয়ে যায়। হোয়াট ইজ অল্টারনেটিভ নেম অফ টিয়ার 2 ক্যাপিটাল, মানে আমরা জানি টিয়ার 1 ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে গোয়িং কনসার্ন, টিয়ার 2 ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে গন কনসার্ন। সো আপনাদের এই যে সিঙ্গেল কোয়েশ্চেনটা জাস্ট এই প্যাটার্নে আসতে পারে, এটা হচ্ছে স্যাম্পল আপনাদের হাতে অলরেডি দেওয়া আছে। এবার আমরা আমাদের সাজেশন নিয়ে কথা বলবো, আপনাদের যে নতুন সাজেশন বা নতুন যে সাজেশনটা আমরা সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য রেডি করেছি সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের এই সাজেশনে আমরা বিভিন্ন মডিউল ওয়াইজ কোয়েশ্চেন আলোচনা করেছি, তবে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে নতুন সাজেশন অনুযায়ী আপনাদের সিঙ্গেল মার্কসের যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলি আমরা আসলে এই সাজেশনে অ্যাড করতে পারি না, এটা কারণ এটা বইয়ের অ্যানালাইসিসের পরে অনেকগুলি সিঙ্গেল কোয়েশ্চেন, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার যে মার্কস যে কোয়েশ্চেনগুলি সেগুলি অ্যানালাইসিস করে আলাদা করে আমি একটা শিট করেছি। সেই শিটটা হয়তো এটার সাথে অ্যান্সিলারি হিসাব নিয়ে পড়লে শর্ট সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যানালাইসিসও কমপ্লিট হয়ে যাবে। বাট অ্যাজ ইউজুয়াল আমরা আগের যে প্রিপারেশনটা নিচ্ছি সেই প্রিপারেশনের সাথে সেই প্রিপারেশনটা আপনার এবিসিডি কমপ্লিট করে ফেলবে। নতুন করে আমরা এখন যেটা প্রিপারেশন নিব সেটা হচ্ছে শর্ট নোটটা ছোট করে প্রিপারেশন নিব, বেশি বড় করে প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আর সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য আলাদা একটা শিট, যেটা আপনাদের আসলে সাজেশনের সাথে আমরা অ্যালাইন করতে পারছি না, আলাদা একটা শিট আমি ম্যানেজ করেছি বা আমার কাছে আমি রিটেন করেছি। কেস স্টাডির জন্য আমরা কিছু টপিকসকে কভার করব, দ্যাটস এনাফ। আর এই সাজেশনটা ফলো করলে প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে আপনি ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারবেন। আমরা এই সাজেশনে মডিউল বেস কোয়েশ্চেন আলোচনা করেছি, এবং এই মডিউল বেস কোয়েশ্চেন আলোচনার প্রত্যেকটা মডিউল ওয়াইজ আমাদের কাছে বাংলা এবং ইংরেজি সলিউশন আছে একদম সাজেশনের উপর বেস করানো। এবং এই সলিউশনের পাশাপাশি আমরা কেস স্টাডি নিয়ে একটা আলাদা শিট করেছি সিম্পল বেসিসে।
সিঙ্গেল কোয়েশ্চেনটা যেটা আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পাস করার জন্য, কারণ আপনারা দেখেছেন সিঙ্গেল কোয়েশ্চেন, 10টা সিঙ্গেল কোয়েশ্চেন 10 দুগুণে 20 মার্কস ক্যারি করবে। সো সিঙ্গেল কোয়েশ্চেনটা কোনোভাবে যদি আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারেন, আপনার পাসটা অনেকখানি এগিয়ে যাবে। সো ওই সিঙ্গেল কোয়েশ্চেনের একটা শিট আমি রেডি করেছি। আপনারা যদি মনে করেন সাজেশন এবং ইনক্লুডিং অল নোটস, যদি আপনাদের ঠিক শেষ মুহূর্তে আপনাদের প্রিপারেশনের জন্য এটা ইফেক্টিভলি কাজে লাগবে, সাজেশন বেস প্রিপারেশনটা যদি আপনি নিতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আই উইল কনভে। ওকে, আমরা এখন সাজেশন নিয়ে কথা বলবো। মডিউল এ, ইন্ট্রোডাকশন। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা হোয়াট ইজ ইকোনমিক্স, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্সের ইম্পর্টেন্টনেস, তারপরে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স আর কমপ্লিমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্ট ইচ আদার, এক্সপ্লেন। এইখানে আপনাকে এটা থট প্রভোকিং কোয়েশ্চেন আকারে দিয়ে দিতে পারে। ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্য ইকোনমিক্স অফ প্রাইস অ্যালোকেশন অ্যান্ড প্রাইস ডিটারমিনেশন, ডু ইউ এগ্রি, এক্সপ্লেন ইউর ওন ওপিনিয়ন। সো মানে থট প্রভোকিং কোয়েশ্চেন আকারে চলে আসতে পারে। হোয়াট ইজ স্কেয়ারসিটি, হোয়াট আর দ্য চয়েস প্রবলেম অফ ইকোনমি, হাউ দোজ শুড বি সলভ। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের এবারের পরীক্ষার জন্য, কারণ এটা অল্টারনেটিভ ওয়েতে হোয়াট আর দ্য থ্রি বেসিক কোয়েশ্চেন্স ডু ইউ হ্যাভ কনফ্রন্ট ইন ইকোনমিক্স এক্সপ্লেন আসছে প্রিভিয়াস ইয়ারে। হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমিক্স আসছে প্রিভিয়াস ইয়ারে। এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে এবং এটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর কোয়েশ্চেন হিসেবে আমরা মানে এই চ্যাপ্টারের জন্য রেখেছি হোয়াট ইজ সার্কুলার ফ্লো, ইকোনমিক মডেলস আর দ্য ইউজ ফর ইকোনমিক থিওরিজ, এক্সপ্লেন, illustrate different circular flow model and elements of circular flow. Important question. What is production possibility curve? Explain production efficiency and efficiency with production possibility curve change effect along with graph. খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ প্রথম চ্যাপ্টারে কেস স্টাডি নিয়ে আমরা দুইটা টপিকস বলছি আপনাদের। একটা হচ্ছে অপরচুনিটি কস্ট আর একটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই দুইটা টপিকস যদি আপনি ভালোভাবে রিয়েলি বুঝতে পারেন, তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কেস স্টাডি আসলে এই দুইটা মডিউল এই দুইটা জায়গা নিয়ে আসবে। আর রেগুলার যে বেসিসের কোয়েশ্চেন সেগুলি আপনি এই প্রিপারেশনটা কমপ্লিট করলে থট প্রভোকিং অথবা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলি আপনি অ্যান্সার করতে পারবেন। ইকোনমিক্স আমরা কিন্তু ম্যাথের কথা বলিনি, আমি শেষের দিকে ম্যাথ নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। এক্সপ্লেন ডিফারেন্ট ইকোনমিক রিসোর্সেস উইথ এক্সাম্পল, এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল কোয়েশ্চেন। শর্ট নোট যেগুলি আমরা বলেছি এবার আমরা ছোট করে পড়বো, খুব লম্বা বড় করে পড়বো না। অপরচুনিটি কস্ট, পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স, এটা আবার পার্থক্য আকারেও আসতে পারে। মার্কেট ইকোনমিক সিস্টেম, তারপরে কমেন্ড অর প্ল্যান্ড ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেম, ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম। এগুলির মধ্যে আবার দুইটা ইকোনমিক সিস্টেমের মধ্যে পার্থক্য আকারও দিয়ে দিতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্কেট ইকোনমিক সিস্টেম অ্যান্ড কমন ইকোনমিক সিস্টেম, আপনার পড়ার মধ্যে থেকে কিন্তু আসছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স, আপনার পড়ার মধ্যে থেকে আসছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স, আপনার পড়ার মধ্যে থেকে কিন্তু আসছে। সুতরাং প্রথম মডিউল থেকে চাইলে 3টা পার্থক্য কিন্তু যে কোনো পার্থক্য দিতে পারে, ডেফিনেশন দিতে পারে, টার্মিনোলজি টাইপের কোয়েশ্চেন দিতে পারে। আর কেস স্টাডির জন্য প্রথম মডিউলটা মেইনলি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অ্যান্ড অপরচুনিটি অপরচুনিটি কস্ট ইম্পর্টেন্ট। এবার চলে আসি আমরা মডিউল ভি। মডিউল ভিতে হোয়াট ইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এক্সপ্লেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ল, ওয়াই ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং বাট সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লিপিং। এটা কিন্তু আপনার আপনার ওপিনিয়ন নেবে না, এটা স্বতঃসিদ্ধ। খেয়াল করবেন কোশ্চেনের প্যাটার্নই কিন্তু আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। যেটা নিয়ম সেখানে কিন্তু আপনার ওপিনিয়নের কথা বলবে না, বাট যেটা নিয়ম না সেখানে আপনার ওপিনিয়নের কথা বলবে। আর যেটা প্র্যাকটিক্যাল জড়িত সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, এটা কিন্তু ওপিনিয়নের কিছু নাই, এটা নিয়ম, স্বতঃসিদ্ধ নিয়ম। সো এটা ব্রড কোয়েশ্চেনে আসবে। 2 নম্বর, হোয়াট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম, এক্সপ্লেন উইথ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভ। কেস স্টাডির সেকেন্ড টপিকস, প্রথম টপিকস কিন্তু আমরা বলেছিলাম কেস স্টাডির জন্য, আমরা বলেছিলাম প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অ্যান্ড অপরচুনিটি কস্ট। সেকেন্ড কেস স্টাডির ইম্পর্টেন্ট টোন হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে কেস স্টাডি নাম্বার 2 মার্কেট ইকুইলিব্রিয়ামটা আমরা দেখব, কারণ মার্কেট ইকুইলিব্রিয়ামটা এত ইম্পর্টেন্ট যে এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দেখেন রমাদানের একটা প্রশ্ন খেজুর নিয়ে আমরা পড়েছিলাম, এটা আসলে মার্কেট ইকুইলিব্রিয়াম থেকে এসছে। How demand and supply curve should be changed singly or simultaneously? It's a broad question. What is utility? Make difference between cardinal and ordinal utility. Difference and terminology. What is total and marginal utility? Utility explained with graph. Broad question. What is price elasticity in demand and supply? Show the graphical presentation of different elasticity of demand and supply uh, with
রিয়েল লাইফ এক্সাম্পল, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু এখানে পেঁচিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিয়ে দিতে পারে। এক্সপ্লেন ফোর ডিটারমিনেশন অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনের জন্য, কেস স্টাডির জন্য না, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনের জন্য। কেস স্টাডি আমরা এখন পর্যন্ত দুইটা টপিক সিলেক্ট করে এসেছি। নাম্বার ওয়ানে আমরা বলেছি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, তার সাথে সাথে তার সাথে সাথে অপরচুনিটি কস্ট, এটা হচ্ছে 1 নম্বর টপিকস। 2 নম্বর টপিকস বলেছি ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে কিভাবে মার্কেট ইকুইলিব্রিয়াম অর্জিত হয়, দুইটা। ওকে, নেক্সট, হোয়াট ইজ কনজিউমার ইকুইলিব্রিয়াম, এক্সপ্লেন কনজিউমার ইকুইলিব্রিয়াম উইথ ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড বাজেট লাইন। তিনটা টার্মিনোলজি আছে এখানে, ইনডিফারেন্স কার্ভ আলাদা ডেফিনেশন আসতে পারে, বাজেট লাইন আলাদা ডেফিনেশন আসতে পারে, তারপরে ইনডিফারেন্স কার্ভের কি পয়েন্টগুলি কি কি। শর্ট নোট হিসেবে আমরা এখানে প্রাইস, ইনকাম অ্যান্ড ক্রস ইলাস্টিসিটি, ক্রস ইম্পর্টেন্ট, গিফেন গুডস ভার্সেস নর্মাল গুডস পার্থক্য আসতে পারে, আপনারা আমরা কোশ্চেন আলোচনা করার সময় দেখেছি। সাবস্টিটিউশন অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি আসতে পারে। কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস ডেফিনেশন আসতে পারে, পার্থক্য আসতে পারে। প্রাইস ফ্লোর অ্যান্ড প্রাইস সিলিং একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন লাস্ট ইয়ার এসেছিল, এখানে ডেফিনেশনটা এবারের জন্য ইম্পর্টেন্ট। মডিউল সি খুব ছোট মডিউল, আমরা এখানে শুধুমাত্র একটা কোয়েশ্চেন রেখেছি, হোয়াট ইজ প্রোডাকশন, এক্সপ্লেন টোটাল অ্যাভারেজ মার্জিনাল প্রোডাকশন উইথ গ্রাফ, এক্সপ্লেন দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ল উইথ গ্রাফ। এটা 96 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্সপ্লেন ডিফারেন্ট ফোর প্রোডাকশন ফ্যাক্টরস, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসছে। সো একটা প্রশ্ন শুধু মডিউল সি থেকে পড়বো। মডিউল সিতে আইসোকোয়ান্টস, রিটার্ন টু স্কেল অ্যান্ড ইকোনমিক অফ স্কেল, ইনকাম অ্যান্ড সাবস্টিটিউশনাল ইফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। ম্যাথ দিয়ে আমরা এখনো কথা বলি না, দিস ইজ ফার্স্ট টাইম আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কথা বলছি। ইকোনমিক্সে আসলে ম্যাথমেটিক্যাল টার্মস আসার খুব বেশি সম্ভাবনা নাই, কম। তারপরেও যতটুকু লিমিটেড অ্যাক্সেসে ম্যাথের প্র্যাকটিস আছে, এই মডিউল সিতে একটা ম্যাথের প্র্যাকটিস আছে। আমরা যে শিটটা দিব সেখানে এই ম্যাথ প্র্যাকটিসটা আমরা করিয়েছি। এই ম্যাথ প্র্যাকটিসে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট এবং টোটাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট নিয়ে একটা ম্যাথ আসতে পারে। সো এইটা একটু ম্যাথের প্রিপারেশন হিসেবে এটুকু আপনি রাখতে পারেন। মডিউল ডি, মার্কেট। মার্কেট, হোয়াট ইজ মার্কেট, রাইট দ্য ক্লাসিফিকেশন অফ মার্কেট। আমরা বলেছি এই প্রশ্নটা আসবেই, যে কোনো একটা মার্কেট অথবা দুইটা মার্কেটের কম্পারিজন দিয়ে এই প্রশ্নটা সাধারণত প্রতিবারই পরীক্ষায় আসে, এবারের জন্য ইম্পর্টেন্ট। এক্সপ্লেন হাউ প্রাইস ইজ ডিটারমাইন্ড আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট ইকুইলিব্রিয়াম। পারফেক্ট কম্পিটিশন মার্কেটের প্রাইস ইকুইলিব্রিয়ামটা কেমন হয়, তারপরে মনোপলি বা মনোপলিস্টিক মার্কেটের প্রাইস ইলাস্টিসিশনটা কেমন হয়। Monopoly, why monopoly price is likely to be higher and output lower as compared with perfect competition? Important question. Assess the banking industry in Bangladesh compared to market structure. এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা কোয়েশ্চেনের জন্য স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আপনাকে হয়তো বলতে পারে বর্তমান মার্কেট ফেনোমেনায় বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রি কোন ধরনের মার্কেট সেগমেন্টে পড়ে, এটা কি পারফেক্ট, মনোপলি, মনোপলিস্টিক না অলিগোপলি? আপনার মতামতের পক্ষে যুক্তি দেখান। শর্ট নোট হিসেবে আমরা এখানে রেখেছি ছোট শর্ট নোট, আমরা ছোট করে পড়বো। কিং ডিমান্ড কার্ভ, প্রাইস লিডারশিপ মডেল, শাটডাউন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট, ডেড ওয়েট লস, ইকোনমিক প্রফিট, সুপার নর্মাল প্রফিট অ্যান্ড অ্যাকাউন্টিং প্রফিট, অল আর ইম্পর্টেন্ট ফর শর্ট নোট, টার্মিনোলজি অ্যান্ড ডেফিনেশন। এখানে এই মডিউল থেকে যদি আপনারা মনে করেন যে এখান থেকে আসলে কেস স্টাডি নিয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিনা, এখান থেকে কেস স্টাডি নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ডিফারেন্ট টাইপস অফ মার্কেটের মধ্যে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, একটা কেস দিল যে কয়েকজন বায়ার কয়েকজন সেলার আছে, এর মধ্যে বায়ার প্রোডাক্টের দাম এত ডিমান্ড করছে, সেলার প্রাইসের দাম এত ডিমান্ড করছে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা যেমন মনোপলি মার্কেটের সময় জানি একজন সেলার থাকে, সো একজন সেলার কয়েকজন বায়ার দিয়ে একটা কেস দাঁড় করালো। তারপরে এবার আপনাকে নিচে প্রথমে প্রশ্ন করলো, উপরের এই আলোচনা ধরেন একজন ব্যক্তি ইলিশ মাছ বিক্রি করছে, 100 জন বা 50 জন ব্যক্তি ইলিশ মাছ ক্রেতা হিসেবে সেই বাজারে এসছে। ইলিশ মাছ বিক্রেতা যেহেতু একজন, সো তিনি শুধুমাত্র ইলিশ মাছ বিক্রির ক্ষেত্রে একটা প্রাইস ডিটারমাইন করেছেন এবং এই প্রাইসটা তিনি চেঞ্জ করবেন না বলে ঠিক করেছেন। এই অবস্থা বাকি 10 জন বায়ার ইলিশ মাছ বাই করতে একজন আরেকজনের মধ্যে কম্পিটিশনে লিপ্ত হচ্ছে। এই অবস্থা এবার চলে আসছে, প্রথম চলে আসছে এই সিনারিওটা কোন মার্কেটকে মিন করছে, সেই মার্কেটের ডেফিনেশন দেন। মানে এটা আপনাকে মনোপলি মার্কেটের কথা বলেছে, বাংলা যেটাকে আমরা বলি একচেটিয়া বাজারের কথা বলেছে। 2 নম্বরে আপনাকে প্রশ্ন করলো যেই বাজারের ডেফিনেশনটা দিয়েছে এখানে, সেই বাজারের
মার্কেট ইকুইলিব্রিয়ামটা ব্যাখ্যা করুন, তার মানে এই প্রশ্নটা ব্যাখ্যা করতে বলেছে। আমরা জানি, আপনারা যারা আমার সাথে ক্লাস করেছেন, আপনারা জানেন যে আমরা এই কোয়েশ্চেনটা খুব সুন্দর করে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে পড়েছি। 3 নম্বর প্রশ্ন এটার সাথে ব্যাখ্যা করলো, ব্যাখ্যা করুন যেই মার্কেটটা উপরে আমরা আলোচনা করেছি, মার্কেটের নাম কিন্তু আমি বলি নাই, সেই মার্কেটের সেই মার্কেটের প্রাইস এবং প্রোডাকশনটা পারফেক্ট কম্পিটিশন মার্কেটের তুলনায় কম না বেশি, অথবা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই মার্কেটটাকে আপনি ফেভারেবল মার্কেট হিসেবে মনে করেন কি না, আপনার মতামতের পক্ষে যুক্তি দেখান। মানে আপনাকে আসলে এই প্রশ্নটা বলা হয়েছে। এখানে আমরা বলেছি যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে মনোপলি মার্কেটে প্রাইস বেশি থাকে, আবার আউটপুটও কম থাকে, তার মানে এই মার্কেটটা ভালো মার্কেট না। খুবই আইডিয়াল একটা কেস স্টাডি হতে পারে। দেন মডিউল ডিটা কমপ্লিট। মডিউল ইতে যাচ্ছি আমরা, মার্কেট ফেইলর অ্যান্ড মার্কেট ইন্টারভেনশন। হোয়াট ইজ মার্কেট ফেইলর, হোয়াট আর দ্য কি রেসপন্সিবল ফ্যাক্টর ফর মার্কেট ফেইলর, হোয়াট আর দ্য স্টেপস শুড বি টেকেন টু প্রোটেক্ট দ্য সিচুয়েশন। এই কোয়েশ্চেনটা মার্কেট ফেইলর কথাটা না দিয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ফেইলর দিয়ে বলতে পারে, একই অ্যান্সার হয়। আপনারা যারা আমার সাথে ছিলেন আপনারা জানেন আমরা এই এটাকে অ্যালাইন করে পয়েন্ট আকারে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। সো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তবে ব্রড কোয়েশ্চেন, কারণ এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির খুব বেশি কিছু নাই। হোয়াট ইজ এক্সটার্নালিটিস, পাবলিক গুডস, ভ্যাট অ্যান্ড সাবসিডারি, চারটাই টার্মিনোলজির জন্য ইম্পর্টেন্ট। এক্সপ্লেন নো এক্সটার্নালিটিস, নো এক্সটার্নালিটিস বলতে কি বোঝায়, নেগেটিভ এক্সটার্নালিটিস বলতে কি বোঝায়, পজিটিভ এক্সটার্নালিটিস বলতে কি বোঝায়, নেগেটিভ এবং পজিটিভ এক্সটার্নালিটিসের প্র্যাকটিক্যাল ইফেক্টটা কি। আপনারা জানেন যদি নেগেটিভ এক্সটার্নালিটিস কোনো মার্কেটে বিদ্যমান থাকে, নেগেটিভ এক্সটার্নালিটিসটা মানে হচ্ছে খারাপ এক্সটার্নালিটিস। এক্সটার্নালিটিসটা মানে কি, এক্সটার্নালিটিসটা মানে হচ্ছে বাহ্যিক কোনো উপাদানের প্রভাব, মানে যেটা মানে নর্মাল একটা অ্যাক্টিভিটিস দুইটা এন্টিটি কাভার করছে, বাহিরের কোনো একজন এসে যদি সেখানে কোনো ধরনের নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটিস। নেগেটিভ এক্সটার্নালিটিসের যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, ধরেন কেউ একজন সিগারেট খাচ্ছে, কেউ একজন সিগারেট খাচ্ছে, তাহলে সিগারেট বিক্রেতা সেখান থেকে টাকা ইনকাম করছে, আর যিনি সিগারেট ক্রয় করেছেন তিনি সিগারেট খাচ্ছেন। সম্পর্ক তাদের দুইজনের মধ্যে, একজন বিক্রি করেছেন একজন খাচ্ছেন। যিনি সিগারেট খাচ্ছেন তার, আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে জানি সিগারেটের প্যাকেটের উপর ইনফ্যাক্ট লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার প্রবলেম হওয়ার কথা। কিন্তু ফেনোমেনাটা হচ্ছে এরকম যে সিগারেটের এই ধোঁয়াটা তিনি যখন ফুঁকে ধোঁয়াটা বাইরে ফেলেন, আশেপাশে যারা থাকে তারাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। তাহলে আশেপাশে যারা আছেন তারা সিগারেট কেনার মধ্যেও নাই, ফুকার মধ্যেও নাই, বাট তারা কিন্তু এইটার একটা নেগেটিভ কনসিকুয়েন্সেসে পড়ে যাচ্ছেন। ইট ইজ কল্ড নেগেটিভ কনসিকুয়েন্সেস। পজিটিভ এক্সটার্নালিটিস হচ্ছে সেম একই রকম, দুইটা ইভেন্ট, একটা ইভেন্টের সাথে অন্য একটা ইভেন্টের কোনো সম্পর্ক নাই। আমরা এজ ইউজুয়াল এটার একটা এক্সাম্পল দেখি, একটা আম বাগানের এক্সাম্পল আছে, যেখানে পাশের একজন একটা একটা জমিতে একজন মৌমাছি চাষ করছে, পাশের একজন আম বাগানের আমের মুকুলে মৌমাছি বসার কারণে সেখানে মৌমাছি এবং আমের ফলন দুইটাই বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিস। ইকোনমিতে পজিটিভ এক্সটার্নালিটিসটা সবসময় ভালো থাকে, নেগেটিভ এক্সটার্নালিটিসটা সবসময় খারাপ থাকে। সো গভর্নমেন্ট সবসময় চিন্তা করে নেগেটিভ এক্সটার্নালিটিসটাকে কমাবে, প্রোটেক্ট করবে, কন্ট্রোল করবে। অন দ্য আদার হ্যান্ড পজিটিভ এক্সটার্নালিটিসটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। তাহলে কোনো মার্কেটে যদি নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে, সেটাকে প্রতিরোধ করার জন্য, নেগেটিভ এক্সটার্নালিটিসটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট সেখানে ট্যাক্স আরোপ করে। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এটা আছে আপনাদের বইতেও, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। পজিটিভ এক্সটার্নালিটিস যেহেতু এটাকে এনকারেজ করছে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এখানে সাবসিডি প্রদান করে, দিয়ে পজিটিভ এক্সটার্নালিটিসটাকে আরো বাড়ানোর চেষ্টা করে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, একটু ইলাস্ট্রেট করলাম বিকজ রিয়েল একটা এক্সাম্পল দিয়ে আপনি ধরতে হবে এটা পজিটিভ এক্সটার্নালিটিস না নেগেটিভ এক্সটার্নালিটিস, দেন এটাকে দিয়ে একটা কেস স্টাডি কোয়েশ্চেন করতে পারে, অথবা আপনার থট অ্যানালাইসিস একটা কোয়েশ্চেন করতে পারে, বাট কেস স্টাডির জন্য ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টোন। এই চ্যাপ্টারে আমরা 3 নম্বর কোয়েশ্চেন হিসেবে রেখেছি হোয়াট ইজ মার্কেট ইন্টারভেনশন, হোয়াট আর দ্য ফ্যাক্টর বিং অ্যাপ্লাই ফর মার্কেট ইন্টারভেনশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি। আমাদের কান্ট্রিতে মার্কেট ইন্টারভেনশনটাকে প্রতিরোধ করার জন্য, বা মার্কেট ইন্টারভেনশন মানে কি, সেখানে আসলে কি অ্যাপ্লাই হয়, এটা ব্রড কোয়েশ্চেন। শর্ট নোট, এখানে শর্ট নোট হিসেবে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, ফ্রি রাইডার প্রবলেম, লরেঞ্জ কার্ভ অ্যান্ড গিনি কোএফিসিয়েন্ট, টাইপস অফ ট্যাক্স। টাইপস অফ ট্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রোগ্রেসিভ, রেগ্রেসিভ এবং এবং প্রপোর্শনেট। এটা এটা
আপনাদের আইবিবির বইতেও সুন্দর করে বলা আছে এক্সাম্পল সহ। এটা কিন্তু পরীক্ষা আসে। মোরাল হ্যাজার্ড, স্পেকুলেশন আর মার্কেট বাবল, হুইসেল ব্লোয়ার, অল আর ইম্পর্টেন্ট ফর শর্ট নোট অর টার্মিনোলজি। মডিউল এফ, লাস্ট মডিউল আপনাদের জন্য। মডিউল এফ এ ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা প্রথমে রেখেছি, এটা একটু বড় প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন আমরা এখানে আলোচনা রেখেছি, বাট এগুলি আপনারা চাইলে একটু নিজের মতো করে, মানে নিজের মতো করে লিখতে পারেন। একদম বুকিশ লেখাটা না লিখে সেন্স অফ হিউম্যানটাকে কাজে লাগিয়ে এই কোয়েশ্চেন আপনারা অ্যান্সার করতে পারেন। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ফিজিক্যাল পলিসি, রাইট দ্য অবজেক্টিভস অফ ফিজিক্যাল পলিসি, হাউ ফিজিক্যাল পলিসি ইজ কন্ট্রোলিং ইনফ্লেশন অফ এ কান্ট্রি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন হতে পারে। রাইট দ্য ডিফারেন্স অ্যান্ড টুলস অফ মনিটারি এন্ড ফিসকাল পলিসি, মনিটারি ফিসকাল পলিসির পার্থক্য আসতে পারে। ডিফারেন্সিয়েট, কন্ট্রাস্ট, মেক ডিফারেন্স বিটুইন এক্সপেনশনারি অ্যান্ড কন্ট্রাকশনারি ইকোনমিক্স, সেম একই রকম, একটা কন্ট্রাস্ট। ওকে, এক নম্বর কোয়েশ্চেন। দুই নম্বর হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট ম্যাক্রো ইকোনমিক ব্রিফলি। ম্যাক্রো ইকোনমিক অ্যাকাউন্ট আছে চারটা: ন্যাশনাল ইনকাম, ব্যালেন্স অফ পেমেন্ট, ফিসকাল অ্যাকাউন্ট, মনিটারি অ্যাকাউন্ট। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ ইনফ্লেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ইভেনচুয়ালি ইভেনচুয়ালি কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইনফ্লেশন অ্যান্ড ইনফ্লেশন ট্যাক্স, দুইটা ডেফিনিশন। রাইট দ্য কজ, ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলিং মেকানিজম অফ ইনফ্লেশন, হোয়াই ইনফ্লেশন ইজ গুড ফর ইকোনমি, এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। অ্যান্ড হাউ ইনফ্লেশন ইজ রিলেটেড টু ইন্টারেস্ট রেট, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। ইনফ্লেশন কেস স্টাডির জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটাও কেস স্টাডি রিলেটেড কোয়েশ্চেন। ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অলওয়েজ ব্যালেন্সড, practical oriented question. Why, what measures should be taken for removing unfavorable balance of payment, explain, practical oriented question as well. দুইটা ইনফ্লেশন এবং ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য স্কোপ, প্রিকন্ডিশন, অপরচুনিটি, তিন নামে আসতে পারে, অ্যান্ড চ্যালেঞ্জ বা ইম্পিডিমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি কি কি, বা আমাদের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে কোন কোন সেক্টরে, এটা হচ্ছে এই প্রশ্নটা। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, হাউ ন্যাশনাল ইনকাম শুড বি কম্পিউটিং, এক্সপ্লেন দ্য প্রবলেম অফ ডাবল কাউন্টিং ইন ন্যাশনাল ইনকাম, ইলাস্ট্রেট ইটস সলিউশন। ডাবল কাউন্টিং সিস্টেম বলতে কি বোঝায়, এটাতে কি প্রবলেম হয়, এটা কিভাবে সলিউশন করা যায়। এইটা ব্রড কোয়েশ্চেন আসতে পারে, আবার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনও আসতে পারে। হোয়াট ইজ কারেন্সি অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কারেন্সি ডিপ্রিসিয়েশন অ্যান্ড হাউ দে ইনফ্লুয়েন্স ইন ওভারঅল ইকোনমিক ট্রেড অ্যান্ড কারেন্সি রেট, হাউ ব্যাংকিং ইন্ডাস্ট্রি শুড ইনফ্লুয়েন্স অফ এ কান্ট্রির ইকোনমিক গ্রোথ। এটা আমরা মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা টোটাল ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কতখানি প্রভাব ফেলে, এটা স্পেশালি ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, হাউ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনওয়ার্ড রেমিটেন্স অ্যান্ড হুন্ডি ইম্প্যাক্ট ইন আওয়ার ইকোনমি, আমাদের ইকোনমির উপর এফডিআইটা পজিটিভ ইফেক্ট ফেলে, ওয়েজার্নার্সটা পজিটিভ ইফেক্ট ফেলে, হুন্ডিটা নেগেটিভ ইফেক্ট ফেলে। ইফেক্টগুলি কি সেটা এখানে আলোচনা করা হয়েছে। ব্রড কোয়েশ্চেনের আলোচনা শেষ। তাহলে এখানে আমরা কেস স্টাডির জন্য দুইটা টোন মাথায় রেখেছি, একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। ইনফ্যাক্ট ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কিন্তু ছোট্ট ম্যাথও কিন্তু আসতে পারে। তাহলে পুরো ইকোনমিক্সে ম্যাথের জন্য আমরা দুইটা টপিকস রেখেছি। একটা হচ্ছে আপনার কস্টের ওই জায়গাটাতে, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের ওখান থেকে ম্যাথ আসতে পারে। আর যদি হাই থটের কোয়েশ্চেন আসে স্পেসিফিকলি ম্যাথকে কভার করে, তাহলে ব্যালেন্স অফ ট্রেড বা ব্যালেন্স অফ পেমেন্ট নিয়েও একটা ম্যাথ আসতে পারে। আদারওয়াইজ আপনাদের ইকোনমিক্সে সোফার মাই কনসার্ন ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম, কারণ এখানে হিউজ পরিমাণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, থট প্রভোকিং, কেস স্টাডি রিলেটেড কোয়েশ্চেন দেওয়ার সুযোগ রয়েছে। এই চ্যাপ্টারে আমরা শর্ট নোট রেখেছি, অনেকগুলি শর্ট নোট, বাট ছোট ছোট করে পড়বো। জিডিপি, জিএনপি ডিফলেটর রেট, রিয়েল ইন্টারেস্ট, নমিনাল ইন্টারেস্ট, ফিলিপস কার্ভ, বিজনেস সাইকেল, ডিমান্ড অ্যান্ড কস্ট পুল, ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, সিনোরেস, লিকুইডিটি ট্র্যাপ, সোফার রেট, ম্যানেজ ফ্লোটিং রেট, এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, বাজেট, বাজেট দুই রকম হয়, সারপ্লাস বাজেট, ডিফিসিট বাজেট, ক্রাউডিং আউট, তারপরে ক্লোডিং প্যাক, গ্রিন ফাইন্যান্স, এমএফএস, এজেন্ট ব্যাংকিং, দ্য ইনভিজিবল হ্যান্ড। এই হচ্ছে শর্ট নোট এই চ্যাপ্টারের জন্য। মোটামুটি এগুলি আলোচনা করলে আপনাদের কিন্তু কাভারেজ হয়ে যায়। আর এই চ্যাপ্টারের জন্য আমরা ম্যাথ হিসেবে ব্যালেন্স অফ পেমেন্টের একটা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ আছে। এই দুইটা ম্যাথই একসাথে করে আমার একটা ম্যাথের ছোট শিট আছে, 1 পেজ, 2 পেজের মাত্র।
কেস স্টাডির জন্য কিন্তু আমরা বলে ফেলেছি যে আমাদের টোটাল কি কি কেস স্টাডির জন্য রেখেছি। আমি যদি কেস স্টাডি যদি আবার আপনাদেরকে একটু রিকল করি, প্রথম চ্যাপ্টারে কেস স্টাডির জন্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভটাকে আমরা অ্যাড করেছিলাম, যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অ্যান্ড আমরা আলোচনা করেছিলাম অপরচুনিটি কস্ট নিয়ে প্রথম চ্যাপ্টারে কেস স্টাডির জন্য। দ্বিতীয় চ্যাপ্টারে এসে কেস স্টাডির জন্য আমরা বলেছিলাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে যে প্রাইস ইকুইলিব্রিয়াম স্ট্রাকচারটা ক্রিয়েট হয়, সেই জায়গাটা কেস স্টাডি প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। 3 নাম্বার চ্যাপ্টারটা কেসের জন্য অত ইম্পর্টেন্ট না। 3 নাম্বার কেস স্টাডির কথা আমরা বলেছিলাম যে মার্কেট সিনারিওতে আপনাকে মার্কেট ওভারভিউ দিয়ে, যে কোনো একটা মার্কেটের স্পেসিফিকেশন দিয়ে আপনাকে একটা কেস স্টাডি করতে পারে, যেটা আমরা ওই যে ইলিশ মাছ এবং অনেকজন বিক্রেতার কথা যেটা বলেছি সেভাবে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে মার্কেট ফেইলর থেকে এক্সটার্নালিটিজের প্রভাব নিয়ে একটা প্রশ্ন আসতে পারে মার্কেট ফেইলর থেকে। 4 নম্বর টপিকস কেস স্টাডি। 5 নম্বর টপিকস হিসেবে আমরা বলেছি ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ। 6 নম্বর, এই চ্যাপ্টারের ক্ষেত্রে, অর্থাৎ একটু আগে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করেছি, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ইনফ্লেশনটাকে রিয়েল লাইফে এক্সপ্লেনেশন কল করে একটা কোয়েশ্চেন আপনাদের আসতে পারে। এই হচ্ছে মোটামুটি আপনাদের মানে ইকোনমিক্সের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের প্রিপারেশন। আমরা বাংলা, অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাংলা শিটটা ভাই বাংলা নোটটা হলে সুবিধার হয়। বাংলা হ্যান্ড নোটও আমাদের আছে, প্লাস সাজেশনটাও আমরা বাংলা এখানে কনভে করেছি। সো মোটামুটি এতটুকুই হচ্ছে ইকোনমিক্সের প্রিপারেশন। হোপফুলি যদি আপনারা, আমি ঠিক যে ইনস্ট্রাকশনটা যেভাবে দিয়েছেন সেভাবে যদি আপনি ফলো করেন, আশা করছি আপনি ভালো ফলাফল মোটামুটি অ্যাচিভ করতে পারবেন। আর যদি কারো কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়, সাজেশন, সলিউশন, সিঙ্গেল কোয়েশ্চেন স্পেশালি যদি কারো প্রয়োজন হয়, আপনারা, কারণ সিঙ্গেল কোয়েশ্চেনটা আমি মানে প্রিপেয়ারই করেছি একটু পরে, কারণ এটা শেষের দিকে আপনারা গো থ্রু করার জন্য, শেষের দিকে রেডি করা সবকিছু মিলিয়ে পুরো প্যাকেজ। যদি হ্যান্ড নোট কারো প্রয়োজন হয়, লেট মি নো, আপনারা আমাকে জানাতে পারেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো, এবং হোপফুলি এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। ইনশাল্লাহ অন্য সাবজেক্টের প্রিপারেশন সাজেশন নিয়ে আমরা কথা বলবো। সবাই ভালো থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন। আল্লাহ হাফেজ।